আইপিএল এর প্রথম ম্যাচ আরসিবি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আরসিবি, অন্যদিকে অন্যতম শক্তিশালী দল সানরাইজ হায়দ্রাবাদ। সবার প্রিয়, কারণটা কি তারা যে ধরনের বিস্ফোরক ব্যাটিং করে অভ্যস্ত, আমরা যাদের খেলা দেখে মুগ্ধ হয়ে থাকি তাদের খেলা। এখন কে জিততে পারে, কোন দলের শক্তি কোন জায়গায়, কোন দলের দুর্বলতা কোন জায়গায়, সেটা কি আপনি জানেন? কোন দলকে আপনি বেশি পছন্দ করেন, সেই দলটাকে আজকে জয় পেতে পারে, জয় পেলে কার কারণে জয় পেতে পারে সেটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন। তবে একটা তথ্য কিন্তু আপনাদেরকে জানাই দিই, অলরেডি আপনাদের জানার কথা, প্যাট কামিন্স যেখানে সানরাইজ হায়দ্রাবাদের রেগুলার ক্যাপ্টেন, তিনি অনুপস্থিত ইনজুরির কারণে। এমনকি জশ হ্যাজেলউড, যার কারণে আরসিবি কতবার কাপ নিতে পেরেছিল, তিনি অনুপস্থিত। এখন দুটো দল কি করতে পারে? কথা আছে শো মাস্ট গো অন, আপনাকে কিন্তু শো বসা রাখতে চলবে না। যেরকম অবস্থাতে আছেন আপনাকে কিন্তু খেলা চালিয়ে নিতে হবে। এখন দুটো দলকে যদি আপনি পাশাপাশি রাখেন তখন কিন্তু আপনি বুঝতে পারবেন যে কোন দলের ব্যাটিং ভালো, কোন দলের বোলিংটা একটু দুর্বল, কোন জায়গায় একটু ইমপ্রুভমেন্ট করতে হবে। প্রথমে যদি আমরা সানরাইজ হায়দ্রাবাদ দিয়ে কথা বলতে চাই তখন কিন্তু আমরা বুঝতে পারবো যে হায়দ্রাবাদের ব্যাটিংটা কেমন। সবাই কিন্তু বলতেছে হায়দ্রাবাদ এবছর যে ব্যাটিং অর্ডার নিয়ে নামতেছে, আপনি যে কোনো দলের সাথে তুলনা করেন, সেটা মুম্বাই হতে পারে, সেটা চেন্নাই হতে পারে, ইভেন আজকের যে প্রতিপক্ষ টিম ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আরসিবি হতে পারে, কিন্তু সবচেয়ে বেশি শক্তিশালী পাওয়ার হাউস কিন্তু সানরাইজ হায়দ্রাবাদে। কেন সবাই বলতেছে খেয়াল করে দেখবেন। 1 নম্বর ব্যাটসম্যান অভিষেক শর্মা। আপনারা অনেকেই বলতে পারেন এই ব্যাটসম্যান তো ভাই বিশ্বকাপে রান করতে পারে নাই, 3টা ডাক মারছে, ব্লা ব্লা ব্লা। কিন্তু ভাই সেটা আইপিএল এর পিচ আর টি20 বিশ্বকাপের পিচ কিন্তু এক না। আইপিএল কিন্তু ফ্ল্যাট ট্র্যাকে খেলা হবে। এমনকি বোলিং এর কথা যদি বলেন, আইপিএল এর যে মানে বলার খেলে, দুইজন ভালো বলার হলে দুইজন কিন্তু খারাপ বলারও খেলে। খারাপ বলার মানে কি, ডোমেস্টিক লেভেলের বলার, ওই ধরনের ভালো মানে বলার না। যেহেতু অভিষেক শর্মা বিশ্বসেরা ব্যাটসম্যান, 1 নম্বর টি20 র্যাঙ্কের ব্যাটসম্যান, তিনি কিন্তু একটু দুর্বল বলার পেলে কিন্তু ছাড় কিন্তু দিবেন না। এমনকি অভিষেক শর্মার যে ফর্ম নাই, তিনি কিন্তু লাস্ট ম্যাচে বিশ্বকাপের ফাইনালে কিন্তু তিনি কিন্তু একটা দুর্দান্ত 50 করতে পারছেন, যার কারণে কিন্তু তিনি কিন্তু একটু হাইপে আসেন। এমনকি তিনি ফর্মটা ক্যাচ করতে পারেন। ট্রাভিস হেড কি বলবেন ভাই, বিশ্বের অন্যতম নামি দামি ব্যাটসম্যানদের মাঝখানে তিনি একজন, ওপেনিং ব্যাটসম্যানের মাঝখানে, যে কিনা 4 ছক্কার বন্যা বসা দিতে পারেন। এমনকি তাদের যে কম্বিনেশন অভিষেক শর্মা ট্রাভিসের দুর্দান্ত মানে দুর্দান্ত। মনে পড়ে কি আপনাদের গত বছর পাঞ্জাবের বিরুদ্ধে তারা 171 রানে পার্টনারশিপ করেছিল, এমনকি 247 রানের টার্গেট কিন্তু তারা 18তম ওভারে চেস ডাউন করতে পেরেছিল। 3 নম্বর ঈশান কিষান, যে কিনা এখন বর্তমানে ক্যাপ্টেন, এমনকি ফর্মের তুঙ্গে আছেন। ফর্মের তুঙ্গে মানে তুঙ্গে ভাই। সুতরাং এই দলটাকে কম্পিটিশন করার মতো কি ওই দলের ব্যাটসম্যান আছে? আমরা ওই দলের একটু পরে কথা বলবো। আমরা 6 নম্বর ব্যাটসম্যান পর্যন্ত যাই। 4 নম্বর পজিশনে হেনরি ক্লাসেন। আপনারা এটাও বলতে পারেন হেনরি ক্লাসেন তো ভাই এখন বিশ্বকাপ খেলছেন না, তিনি টি20 ফরম্যাট খেলেন না, ওডিআই ফরম্যাট খেলেন না, টেস্ট খেলেন না, তাহলে তিনি কোন ধরনের খেলা খেলতে পারেন? আরে ভাই, তিনি তো শুধুমাত্র আইপিএল এর মতো বড় বড় ইভেন্ট খেলার জন্যই তো তিনি আন্তর্জাতিক ফরম্যাট থেকে অবসর নিয়ে গেছেন। কারণ কি, ওয়ার্কআউট ম্যানেজমেন্টটা যাতে তাকে প্রভাবিত না করে, তিনি যাতে ভালো মতো নিজেকে বিশ্রাম দিতে পারেন, এমনকি এই ধরনের খেলাতে যেন তিনি ভালো মনোযোগ দিতে পারেন, তার ফিটনেস যেন ভালো থাকে, এটা কিন্তু মূল লক্ষ্য। আমরা কিন্তু জানি তিনি কোন ধরনের স্পিন খেলতে পারেন, কোন ধরনের পেস খেলতে পারেন। সুতরাং বুঝতেই পারতেছেন টপ 4-এর মাঝখানে কিন্তু বিস্ফোরক আর বিস্ফোরক। অনেকেই বলতেছেন নীতিশ কুমার রেড্ডি বর্তমানে যে ধরনের ছন্দে আছেন, মারাত্মক মানে মারাত্মক। তিনি ব্যাটও করতে পারতেছেন, তিনি বোলিংও করতে পারতেছেন, তিনি কিন্তু কোনো কারণে জাতীয় দলে ঢুকতে পারতেছে না। কারণ কি, জাতীয় দলে ঢোকার মতো কোনো স্কোপই নেই। নীতিশ কুমার রেড্ডির কথা বলতেছি। 6 নম্বর পজিশনে ইংল্যান্ডের ম্যাক্সওয়েল যাকে বলা হয়, লাইভ লিভিংস্টোন, তিনি খেলতে পারবেন। কিংবা আপনি যদি মনে করেন যে না আরেকটু প্রপার ব্যাটসম্যান খেলানোর প্রয়োজন, তখন কিন্তু কামিন্ডো মেন্ডেস কিন্তু একজন অপশন রয়েছে। তিনি কিন্তু ব্যাট হাতে দুর্দান্ত পারদর্শী বামাতি ব্যাটসম্যান, তিনি কিন্তু আপনাকে বোলিং করার সুযোগ এনে দিচ্ছে। আপনি যদি টপ 6-এর মাঝখানে দেখেন সানরাইজ হায়দ্রাবাদের অপশনগুলো কি, অভিষেক শর্মা, ট্রাভিস হেড, নীতিশ কুমার রেড্ডি, লাইভ লিভিংস্টোন কিংবা কামিন্ডো মেন্ডেস, তারা কিন্তু বোলিং করার সুযোগ এনে দিতে পারবে আপনাকে। অন্যদিকে আপনি যদি টপ 6 নিয়ে কথা বলতে চান, আরসিবি ওইখানে আপনি খুঁজে পাবেন বিশ্বসেরা ব্যাটসম্যান বিরাট কোহলি, তার সাথে পাবেন ফিল শর্ট। দুজনেই কিন্তু টি20 ফরম্যাটে এতটা ভালো ছন্দে নাই। কেন আমি বলতেছি, একে তো ফিল শর্ট পরীক্ষিত, টি20 বিশ্বকাপে আমরা তাকে দেখছি তিনি ব্যাটে বলই লাগাতে পারতেছে না। অন্যদিকে বিরাট কোহলি বিশ্বসেরা ব্যাটসম্যান, কিন্তু তিনি টেস্ট থেকে আবার রিটায়ারমেন্ট নিয়ে ফেলছেন। ওডিআই ফরম্যাট কালেভদ্রে খেলা হচ্ছে, অনেকদিন পরে তিনি ব্যাট হাতে ইন্ডিয়ান মাটিতে খেলতে নামবেন এত বড় মঞ্চে। এখন দেখা যাক তিনি কোন ধরনের ছন্দে আছেন। সবচেয়ে টেনশনের বিষয় কি? সবচেয়ে টেনশনের বিষয় হচ্ছে 3 নম্বর পজিশনে দেবদীপ পাডিক্কেল খেলবে নাকি ভেঙ্কটেশ আয়ার খেলবে। যে ভেঙ্কটেশ আয়ার গত বছর কলকাতাতে ছিলেন, এমনকি তার প্রাইস ট্যাগ এত বেশি হাই ছিল, তিনি দামের ভারে খেলতেই পারেন। এখন যদি আরসিবি যদি পাডিক্কেলের সাথে যায়, তাহলে এটাই যাওয়া উচিত। কারণটা কি, গত বছর তিনি ভালো খেলেছেন, এমনকি ডোমেস্টিক লেভেলে আমরা শুনতে পাচ্ছি তিনি দুর্দান্ত ছন্দে আছেন। 4 নম্বর পজিশনে রজত পাতিদার, দলের ক্যাপ্টেন। আপনি যদি 3 আর 4 খেয়াল করে দেখেন, একদিকে 3 আর 4 হচ্ছে দেবদীপ পাডিক্কেল, রজত পাতিদার, অন্যদিকে সানরাইজ হায়দ্রাবাদে ঈশান কিষান, হেনরি ক্লাসেন। 3 আর 4-এ কিন্তু ভাই
মারাত্মক ফারাক। টি-20 ফরম্যাটে 3 আর 4 নম্বর ব্যাটসম্যান কিন্তু খুবই ভাইটাল একটা পজিশন। এক্ষেত্রে কিন্তু বলা চলে যে আরসিবি কিন্তু একটু পিছনে পড়ে আছে অন্যদের তুলনায় বা সানরাইজ হায়দ্রাবাদের তুলনায়। আবার যদি আপনি 6 আর 7 যান, 6 আর 7 কিন্তু ভাই আরসিবির বিস্ফোরক ব্যাটসম্যান রয়েছে। কেন? আপনি খেয়াল করে দেখেন, জিতেশ শর্মা তিনি কিন্তু ভালো ফিনিশার। টিম ডেভিড অস্ট্রেলিয়ার মধ্যমণি, এই ব্যাটসম্যানটা কিন্তু অস্ট্রেলিয়া ইচ্ছে করলে তাকে 4 নম্বরে খেলায়, 3 নম্বরে খেলায়, এমনকি 6 নম্বরেও খেলায়। আরসিবি কিন্তু ইচ্ছা করলে ফিনিশিং রোলে তাকে খেলাতে পারে। দেখেন জ্যাকব ব্যাথেল যে কিনা দুর্দান্ত ছন্দে আছেন, আমরা কিন্তু তাকে দলে ঢুকাইতে পারতেছি না 6 নম্বর পর্যন্ত। 7 নম্বর পজিশন, এখন 7 নম্বর যখনই আপনি চলে আসবেন তখনই কিন্তু আপনার কাছে মনে হবে যে আরসিবির পাল্লা ভারী। এতক্ষণ কিন্তু পাল্লা ভারী মনে হচ্ছিল সানরাইজ হায়দ্রাবাদের। কারণটা কি? তাদের যে ব্যাটিং অর্ডার, অভিষেক শর্মা, ঈশান কিষান, হেনরি ক্লাসেন, নীতিশ কুমার রেড্ডি। এখন যখনই আপনি 7 নম্বর পজিশনে আসবেন আরসিবি পাল্লা ভারী হচ্ছে কেন? ক্রুনাল পান্ডিয়া, মনে পড়ে কি আপনাদের ক্রুনাল পান্ডিয়া গত বছর কোন ধরনের বোলিং করছেন, যে ধরনের তিনি ছন্দে ছিলেন গত বছর। কয়েকটা ম্যাচে তিনি বল করে জিতাইছেন, কয়েকটা ম্যাচে তিনি ক্রুশাল রান করতে পারছেন, এমনকি ইভেন ফিল্ডিং এর কথা যদি বলেন ক্রুনাল পান্ডিয়া দুর্দান্ত বোলিং করতে পারছেন, দুর্দান্ত ফিল্ডিং দিতে পারছেন। অন্যদিকে আপনি যদি সানরাইজ হায়দ্রাবাদে যান, দেশীয় ওই মানের কোনো ব্যাটসম্যানে বাধ্য হয়ে আপনাকে যাইতে হচ্ছে অনিকেত বর্মার সাথে, কিন্তু তিনি কিন্তু ভালো ব্যাটসম্যান। 7 নম্বর পজিশনে কিন্তু অনিকেত বর্মা ভালো খেলতে পারবেন। এখন 8 নম্বর পজিশন, দুই দলের জন্য গুরুত্বপূর্ণ পজিশন। 8 নম্বর পজিশনে কিন্তু আরসিবির হয়ে কিন্তু রোমেরো শেফার্ড কিন্তু ভালো খেলতে পারবেন। তিনি কিন্তু গ্রেট ফিনিশার, মারাত্মক ট্যালেন্টেড ক্রিকেটার, তিনি কিন্তু ভালো বোলিং করতে পারতেছেন, প্লাস ঝড়োভাবে ইনিংসটাকে শেষ করতে পারবেন। অন্যদিকে আপনি যদি হায়দ্রাবাদে আসেন, হয়তোবা যদি প্যাট কামিন্স দলের সাথে যুক্ত থাকতে পারতেন, তিনি কিন্তু ভালো বোলিং করতে পারতেন, ক্যাপ্টেন হতে পারতেন, দলটাকে গুছিয়ে রাখতে পারতেন, এমনকি দুর্দান্ত বোলিং করতে পারতেন। এক কথায় 8 নম্বর পজিশনের জন্য প্যাট কামিন্স 100% ফিট, কিন্তু তার অনুপস্থিতিতে ব্র্যান্ডন কার্স খেলবে, অন্য কোনো অপশনে নাই। ব্র্যান্ডন কার্স যেহেতু খেলবে, আপনি বলতেই পারতেছেন না যে তিনি কোন ধরনের ভালো বোলিং করতে পারবেন ইন্ডিয়ান পিচে এই ধরনের মারাত্মক ব্যাটিং অর্ডারের বিরুদ্ধে। মারাত্মক কেন বলুন? আপনি যত কথাই বলেন ফিল্ড শটকে আপনি খারাপভাবে দেখতে পারবেন না, কারণ ইন্ডিয়ান পিচে তিনি কিন্তু খেলে অভ্যস্ত। মনে পড়ে কি কলকাতার হয়ে তিনি যে ধরনের ইনিংসগুলো খেলতেন, এমন ইভেন গত সিজনে তিনি যে ধরনের ইনিংসগুলো খেলেছিলেন, মারাত্মক মানে মারাত্মক। ভাই বিরাট কোহলি কথায় কি পুরাঞ্চল ভাতে বাড়ে ভাই। রজত পাতিদার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, এমনকি ক্যাপ্টেন, তিনি কোন সময় জ্বলবেন বলতে পারতেছেন না। পাডিকেল খেলো, ভেঙ্কটেশ খেলো, কথাই নেই ভাই। জিতেশ শর্মা, টিম ডেভিড মারাত্মক, রোমেরো শেফার্ড মারাত্মক। এখন আপনি যদি একটু বোলিং এর দিকে আসেন, গত বছর কিন্তু ভুবনেশ্বর কুমারের সাথে জশ হ্যাজেলউড এমনকি ইয়াশ দেয়াল, এই তিনজন মিলে যেভাবে তারা বোলিংটাকে সামলাইছে, এমনকি স্বপ্নিল সিং নাকি স্বপ্নিল শর্মা, তারা কিন্তু মারাত্মক ছন্দে ছিলেন। এবছর কিন্তু জশ হ্যাজেলউড অনুপস্থিত, এমনকি তাকে সঙ্গ দেওয়ার মতো ইয়াশ দেয়াল যে ছিল তিনিও কিন্তু অনুপস্থিত। এটা কিন্তু আরসিবির জন্য একটা বড় ধাক্কা। এখন 8 নম্বরে যদি রোমেরো শেফার্ড হয়, 9, 10, 11 একজন বলার জ্যাকব ডাফি, তিনি কিন্তু মোটামুটি উঁচা লম্বা বলার, নিউজিল্যান্ডের বলার। হয়তোবা না, আমার মতে তিনি একমাত্র অপশন বেঁচে আছেন যে কিনা আপাতত পেস বোলিং ইউনিটকে লিড করার মতো ক্ষমতা রাখেন। সেই সাথে ভুবনেশ্বর কুমার, একজন বলারকে আমরা নিতে পারতেছি, তিনি হচ্ছেন সৈয়দ শর্মা। আমরা কিন্তু গত বছর দেখেছিলাম সৈয়দ শর্মা কিন্তু ভালো বোলিং করতে পারবেন। আমরা এবছর ধরে নিচ্ছি যে সৈয়দ শর্মা ভালো বোলিং করবেন। এই দলে যদি সৈয়দ শর্মা থাকে, তাহলে ওই দলে কে আছে? ওই দলে আছে হর্ষ দুবে। আমরা যদি উদীয়মান তারকাদের দিকে তাকাই, উদীয়মান তারকা কারা? ধরেন ইন্ডিয়ান ফরম্যাটে বা ইন্ডিয়ান ক্রিকেটে বরুণ চক্রবর্তী আছেন, কুলদীপ যাদব আছেন, চাহাল আছেন, তারা কিন্তু উপরের লেভেলের স্পিনার হয়ে গেছেন। কিন্তু যারা এখন উঠতেছে উদীয়মানের মাঝখানে কিন্তু এই দলে আছে স্বপ্নিল শর্মা, ওইদিকে দুবে মানে হচ্ছে হর্ষ দুবে। সুতরাং বুঝতেই পারতেছেন দুই দলের কাছে কিন্তু স্পিন বলার রয়েছে। এখন তাদের পেস বলার গুলা কারা, মানে সানরাইজ হায়দ্রাবাদের পেস বলার গুলা কারা, আপনারা তো জানতে পারলেন। যেমন ডাফি আছেন, ভুবনেশ্বর কুমার আছেন, ওই দলে আছেন, রোমেরো শেফার্ড আছেন, কিন্তু এই দলে কারা বোলিং করবেন? এটা কিন্তু একটা বিরাট প্রশ্ন হয়ে যাচ্ছে, যেখানে প্যাট কামিন্স নাই, অন্য কোনো ভালো মানের পেস বোলার নাই। আপনি খেয়াল করে দেখেন হার্ষেল প্যাটেল আছে, যে কিনা মোটামুটি ভালোই বোলিং করতে পারে কোন ধরনের পিচে, যখন পিচ থেকে একটু এক্সট্রা ফেসিলিটি পাওয়া যায়। কিন্তু এই ধরনের পিচ কি তিনি সব দিন পাবেন? এমনকি জয়দেব উনাদকাত একই ক্যাটাগরি বলার, স্লো বল দিতে তারা পাগল করে ফেলে, কিন্তু প্রত্যেক দিন কি স্লো বলকে খাওয়ানো যায়? এখন এরকম একটা অবস্থায় দুজনই কি দলের সদস্য হবেন কিনা সেটা কিন্তু আমি বলতে পারতেছি না। তবে আশাবাদী দলের মাঝখানে শিবম মাভিকে তাকে খেলানো উচিত। কারণটা কি, শিবম মাভির কাছে পেস রয়েছে, র পেস কিন্তু কাজে লাগে ভাই। এন্ড অফ দ্য ডে আপনি যত কথাই বলেন, পেস ম্যাটার করে। যদি আপনার লাইন এবং লেগ যদি ঠিক থাকে, তাহলে কি হচ্ছে 8 নম্বর পজিশনে যদি ব্র্যান্ডন কার্স খেলেন, 9 নম্বরে যদি হর্ষ দুবে খেলেন, 10 নম্বরে শিবম মাভি, 11 নম্বরে হয় জয়দেব উনাদকার, না হলে হার্ষেল প্যাটেল। বুঝতেই পারতেছেন দলটা কিন্তু এভাবে সাজানো রাখছে। অন্যদিকে 8 নম্বরে রোমেরো শেফার্ড, 9 নম্বরে সৈয়দ শর্মা, 10 নম্বরে জ্যাকব ডাফি,
11 নম্বরে ভুবনেশ্বর কুমার। দিন শেষে আমি একটা কথাই বলতে চাই, আপনি যদি ব্যাটিং এর কথা বলেন, সানরাইজ হায়দ্রাবাদের ব্যাটিং কিন্তু টপ 6 এ মারাত্মক মানে মারাত্মক। আপনি খেয়াল করে দেখেন, আবারও বলতেছি, অভিষেক শর্মা, তারপরে ঈশান কিষান, ট্রাভিস হেড, হেনরি ক্লাসেন, নীতিশ কুমার রেড্ডি, কামিন্ডো মেন্ডিস স্ল্যাশ আপনি যদি লিভিংস্টনের কথা বলেন। অন্যদিকে তাদের মিডল অর্ডার কিন্তু মারাত্মক ভাই। মিডল অর্ডার বলতে হচ্ছে জিতেশ শর্মা, টিম ডেভিড, কুমার পান্ডিয়া, এমনকি রবীন্দ্র শেফার্ড, যেটা মিসিং আছে তাদের কাছে। এখন দুই দলের কিন্তু বোলিং কিন্তু নড়বড় অবস্থায় আছে, তাই কিন্তু আপনি অগ্রিম কোনোভাবে প্রেডিকশন করতে পারতেছেন না। দুই দলের লক্ষ্য থাকবে কি, যারা টস জয়লাভ করবে তারা পরে ব্যাটিং করবে, কারণ কি ব্যাটিং কিন্তু দুই দলের স্ট্রেংথ।